লাদাখে ব্যর্থ সেনাদের ফের হামলার নির্দেশ দেবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যৌথ সামরিক মহড়ায় 6 দেশকে আমন্ত্রণ জানালো রাশিয়া। কি অসাধারণ কাজ আপনি করেছেন, ট্রাম্পকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়ায় বেলারুশের প্রেসিডেন্ট। আমিরাত বাহরাইনের সাথে সমঝোতায় আল-আকসায় প্রার্থনার অধিকার পেল ইহুদিরা। এবার আমেরিকায় টিকটক পেল ওরাকল কর্পোরেশন। মিয়ানমারে বেসামরিক হতাহত অব্যাহত, যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ। এবার ইলিশ পাঠানোর দিন পেঁয়াজ রফতানি বন্ধ করল ভারত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশেই লাদাখে আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছিল চীনের পিপলস লিবারেশন আর্মি, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী সাময়িকী। নিউজউইক নামের এই সাময়িকীতে লাদাখে চীনের সেনাবাহিনীর হামলার নেপথ্যে কারিগর হিসেবে উল্লেখ করা হয়ে শি জিনপিংয়ের নাম। তবে এই আক্রমণে চীন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। লাদাখে চীনের সেনাবাহিনীর এই আক্রমণের পরিণতি ভালো হবে না বলে সতর্ক করেছে নিউজউইক। শুধু তাই নয়, লাদাখে একবার ব্যর্থ হয়ে শি জিনপিং ফের ভারতে হামলার জন্য তার সেনাবাহিনীকে নির্দেশ দিতে পারেন বলে ওই মার্কিন পত্রিকায় দাবি করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একই সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টিরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লাদাখে আরও একবার ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে নৃশংস হামলার নির্দেশ দিতে চলেছেন বলেও মনে করা হচ্ছে। নিউজউইকে বলা হয়েছে, দুর্ভাগ্যজনক জিনপিং ভারতে পিপলস লিবারেশন আর্মির আক্রমণাত্মক পদক্ষেপের প্রধান কারিগর। তিনি হয়তো ভাবতেও পারেননি যে তার পরিকল্পনা এভাবে ব্যর্থ হয়ে যাবে। ভারতের সীমান্তে চীনা সেনাদের ব্যর্থতার আরও পরিণতি অপেক্ষা করছে। এদিকে গত বৃহস্পতিবার রাতে মস্কোয় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত চীন সীমান্ত নিয়ে পূর্ব লাদাখে যে চরম সংঘাতের আবহ তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে দুদেশেই 5 দফা পরিকল্পনার বিষয়ে একমত প্রকাশ করেছে। এর মধ্যে অন্যতম হল সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বর্তমান দুদেশের মধ্যে যে সমস্ত চুক্তি ও প্রোটোকল রয়েছে তা দুপক্ষই অক্ষরে অক্ষরে মেনে চলবে। যৌথ সামরিক মহড়ায় বেশ কিছু দেশকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। ককেশাস 2020 সামরিক মহড়ায় অংশ নিতে 6টি দেশকে রাশিয়ার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। 21 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত ওই মহড়া চলবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই যৌথ সামরিক মহড়ায় ইরান, চীন, পাকিস্তান, বেলারুশ, আর্মেনিয়া ও মিয়ানমারকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আজারবাইজান, কাজাখস্তান, তাজিকিস্তান আরও 6টি দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। রাশিয়ার নেতৃত্বে এই যৌথ মহড়ায় 80,000 সেনা অংশ নেবে। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত সংক্রান্ত বিষয়গুলো এই মহড়ায় গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে। এর আগে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ মহড়ায় প্রতিরক্ষা কৌশল রপ্ত করার উপর বিশেষ জোর দেওয়া হবে। এছাড়া শত্রুপক্ষকে ঘেরাও করে যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ ও কমান্ড পরিচালনার বিষয়গুলো গুরুত্ব পাবে। এদিকে নিজের দেশে চলমান বিক্ষোভ প্রতিবাদের মধ্যেই রাশিয়ায় পা রেখেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। একটি ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে আলেকজান্ডার লুকাশেঙ্কোর রাশিয়া সফর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লুকাশেঙ্কোর এই সফরের ফলে বেলারুশের বিতর্কিত নির্বাচনের পর প্রথমবার দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে মুখোমুখি সাক্ষাৎ হচ্ছে। লুকাশেঙ্কোর এই সফরে তিনি এবং পুতিন দুদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক, বিদ্যুৎ, বাণিজ্য এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রকল্প নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে ক্রেমলিন। করোনা মোকাবেলায় হজ ও বড় পরিস্থিতি ও করোনার মধ্যে নির্বাচনী প্রচারণা নিয়ে দেশে সমালোচনার মুখে পড়লেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার করোনা মোকাবেলায় নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার নেভাডার র্যালিতে তিনি বলেন, করোনা ভাইরাস আক্রান্তদের পরীক্ষার ক্ষেত্রে তার নেওয়া পদক্ষেপের বিষয়ে কি অসাধারণ কাজ আপনি করেছেন বলে বাহবা দেন মোদি।
ট্রাম্প আরও বলেন, যা হোক আমরা ভারতের চেয়েও বেশি মানুষের করোনা পরীক্ষা করেছে। অনেকগুলো বড় বড় দেশ মিলে যা পরীক্ষা করেছে আমরা তার চেয়ে বেশি পরীক্ষা করেছি। আমরা 4,40,00,000 মানুষের পরীক্ষা ভারতের চেয়ে এগিয়ে আছি। ভারত আছে দ্বিতীয় অবস্থানে। দুজনেই নিজ নিজ দেশে বিতর্কিত। দুজনের বিরুদ্ধেই উগ্র জাতীয়তাবাদী, দক্ষিণপন্থী, সংকীর্ণ রাজনীতি এবং সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক নীতির অভিযোগ আনা হয়েছে। মোদি কাশ্মীর নীতি, পাকিস্তান নাগরিক তালিকা ও বেহাল অর্থনীতির কারণে কিছুটা কোণঠাসা হয়ে পড়ছেন। অন্যদিকে ট্রাম্প তার প্রায় সব সিদ্ধান্ত ও নীতির কারণেই বিতর্কিত। আগামী নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে আবার হোয়াইট হাউসে ফিরতে তিনি মরিয়া হয়ে লড়াই করছেন। নেভাডার র্যালি শেষ করেই ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন ট্রাম্প। সেখানে দাবানলের রেকর্ড ক্ষয়ক্ষতির বিষয়ে ব্রিফিং দেবেন তিনি। নেভাডার উদ্দেশ্যে উড়ে গেছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী বাইডেনের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসও। দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে রাজনৈতিক অসন্তোষ তৈরি হওয়ায় নির্বাচনের আগে ক্যালিফোর্নিয়ায় ছুটে যাচ্ছেন শীর্ষ রাজনীতিকরা। নিজের দেশে চলমান বিক্ষোভ প্রতিবাদের মধ্যেই রাশিয়ায় পা রেখেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। একটি ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে আলেকজান্ডার লুকাশেঙ্কোর রাশিয়া সফর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত 9 আগস্ট দেশটিতে অনুষ্ঠিত হওয়া প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করেই সাম্প্রতিক সময়ে বেলারুশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদ চলছে। নির্বাচনে কারচুপি করা হয়েছে এমন অভিযোগে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পদত্যাগ দাবি করে রাজপথে বিক্ষোভ করছে হাজারো মানুষ। কিন্তু পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় লুকাশেঙ্কো। তিনি কোনোভাবেই প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াবেন না। লুকাশেঙ্কোর এই সফরের ফলে বেলারুশের বিতর্কিত নির্বাচনের পর প্রথমবার দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে মুখোমুখি সাক্ষাৎ হচ্ছে। এই নির্বাচনে 80.23% ভোট পেয়ে নির্বাচিত হন লুকাশেঙ্কো। অন্যদিকে তার প্রধান বিরোধী সাবেতলানা তিখানেভস্কা পেয়েছেন 9.9% ভোট। অথচ জনসমর্থনের দিক থেকে বহুগুণে এগিয়ে আছেন সাবেতলানা। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তির ফলে মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমের আল আকসা ভবনে ইসরায়েলি ইহুদিরাও প্রার্থনা করতে পারবেন। কারণ এই চুক্তির মাধ্যমে আল আকসার মর্যাদা আর আগের মতো থাকবে না বলে বিশ্লেষকরা মন্তব্য করছেন। 1967 সালের এই চুক্তিতে শুধুমাত্র মুসলিমরাই জেরুজালেমের আল হারাম আল শরীফে প্রার্থনা করতে পারবেন বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া অমুসলিমরা স্থাপনাটি পরিদর্শন করতে পারলেও প্রার্থনা করতে পারেন না। 2015 সালে আনুষ্ঠানিক এক ঘোষণায় আল আকসার এই মর্যাদার ব্যাপারে পুনরায় আশ্বাস দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রায় 35 একর জমির ওপর নির্মিত এই স্থাপনা মুসলিমদের প্রথম কেবলা হিসেবে পরিচিত। কিন্তু সম্প্রতি আরব বিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করায় আল আকসার এই স্থিতাবস্থা আর বলবৎ থাকবে না। গত 13 আগস্ট যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাতের যৌথ বিবৃতিতে বলা হয়, শান্তির রূপকল্পের অংশ হিসেবে মুসলিমরা শান্তিপূর্ণভাবে আল আকসায় আসেন এবং প্রার্থনা করেন। একইভাবে আল আকসা এবং জেরুজালেমের অন্যান্য পবিত্র স্থাপনা সব ধর্মের বিশ্বাসীদের শান্তিপূর্ণ প্রার্থনার জন্য উন্মুক্ত রাখা উচিত। আল আকসা এবং জেরুজালেম কল্যাণ বিষয়ক ফিলিস্তিনি আইনজীবী খালেদ জাবারকা বলেন, বিবৃতিতে অত্যন্ত পরিষ্কারভাবে বলা হয়েছে যে মসজিদটি মুসলিম সার্বভৌমত্বের আওতাভুক্ত। সংযুক্ত আরব আমিরাত যখন এই সিদ্ধান্ত মেনে নিয়েছে তার অর্থ হচ্ছে আল আকসা মসজিদে ইসরায়েলের সার্বভৌমত্বের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে দেশটি। মাইক্রোসফট নয়, টিকটকের মার্কিন অপারেশনের দায়িত্ব পেল ওরাকল। তবে শেষ পর্যন্ত ওরাকলের সঙ্গে টিকটক প্রস্তুতকারী চীনা সংস্থা বাইটডান্সের এই চুক্তি চূড়ান্ত হবে কিনা তা স্থির করবে দুই দেশের সরকার। মাসখানেক আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন বেশ কিছু চীনা অ্যাপ দেশের ডেটা চুরি করছে। ওই চীনা অ্যাপগুলোর জন্য আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যাহত হচ্ছে। ট্রাম্প বলছিলেন সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে টিকটকের মতো অ্যাপ দেশে নিষিদ্ধ করা হবে। তবে মার্কিন কোনো কোম্পানি যদি তা কিনে নেয় তাহলে নিষিদ্ধ নাও করা হতে পারে। ট্রাম্পের এই ঘোষণার পরে টিকটকের মার্কিন অপারেশনের দায়িত্ব কেনার প্রস্তুতি শুরু করে মাইক্রোসফট। টেক দুনিয়ার অনুমান ছিল সেপ্টেম্বরের নিলামে মাইক্রোসফট কিনেও ফেলবে টিকটক। রোববারের সেই নিলামে মাইক্রোসফট অংশ নিয়েছিল, কিন্তু রোববার রাতে মাইক্রোসফটের তরফেই জানিয়ে দেওয়া হয় তাদের নিলাম বাতিল হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচলেট বলেছেন, রোহিঙ্গাদের দেশ ত্যাগের ৩ বছর পেরিয়ে গেলেও মিয়ানমার কর্তৃপক্ষ দায়ীদের বিরুদ্ধে এখন পর্যন্ত শক্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়া সম্প্রতি মিয়ানমারের বেশ কিছু বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে, যা যুদ্ধাপরাধের শামিল। মিয়ানমারের রাখাইন এবং চীন প্রদেশে সাম্প্রতিক হতাহত নিয়ে সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের এক বৈঠকে এসব কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই হাই কমিশনার। তিনি বলেন, কিছু কিছু ঘটনায় মিয়ানমার সেনাবাহিনী নির্বিচারে লক্ষ্যবস্তুতে পরিণত অথবা আক্রমণ চালিয়েছে বলে মনে হয়, যা আরও যুদ্ধাপরাধ অথবা এমনকি মানবতার বিরুদ্ধেও অপরাধ হতে পারে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই কর্মকর্তা বলছেন, প্রত্যক্ষদর্শী এবং স্যাটেলাইটে পাওয়া চিত্রে রাখাইনের উত্তরাঞ্চল সম্প্রতি পুড়িয়ে দেওয়ার আলামত মিলেছে। মিয়ানমার সেনাবাহিনীর এই কর্মকাণ্ডকে উদ্বেগজনক উল্লেখ করে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। মিয়ানমারের সেনাবাহিনীর রক্তাক্ত অভিযানের মুখে ৩ বছর আগে ৭,৩০,০০০-এর বেশি রোহিঙ্গা, যাদের প্রায় অর্ধেকই শিশু, বাড়িঘর ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে। মিয়ানমারের রাখাইন প্রদেশে তাদের সব সহায় সম্বল রেখে ভয়াবহ সহিংসতা থেকে বাঁচতে জীবন বাঁচানোর চেষ্টায় সীমান্তের নাফ নদী পেরিয়ে আসেন। রাষ্ট্রহীন এই রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস নিপীড়ন, জ্বালাও পোড়াও, ধর্ষণ, হত্যাযজ্ঞ শুরু হয়েছিল ২০১৭ সালের ২৫শে আগস্ট। রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা চলমান রয়েছে এমন অভিযোগ এনে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া। আদালতের কাছে দাখিলকৃত এই প্রতিবেদনে রোহিঙ্গাদের সুরক্ষায় বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানায় মিয়ানমার। যদিও এই প্রতিবেদনে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা বলছেন, গণহত্যার অভিপ্রায়ে রাখাইনে সামরিক অভিযান পরিচালনা করেছে মিয়ানমার সেনাবাহিনী। ভারতে ইলিশ রফতানির দিন পূর্ব ঘোষণা ছাড়াই বেনাপোল স্থলবন্দর সহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করল ভারত। সোমবার বিকেলে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। তবে এদিন বাংলাদেশ থেকে ভারতে রফতানি হয়েছে ১২ মেট্রিক টন ইলিশ। পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করায় বেনাপোলের ওপারে পেট্রাপোল আটকা পড়েছে পেঁয়াজ ভর্তি প্রায় ১৫০টি ট্রাক। একই অবস্থা অন্যান্য স্থলবন্দরেও। ভারতের শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার কিছু নীতিগত পরিবর্তন হওয়ার কারণে পেঁয়াজের রফতানি বন্ধ করা হয়েছে। সোমবার সকাল থেকে সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে কোনো পেঁয়াজের গাড়ি বাংলাদেশে প্রবেশ করেনি। বেনাপোল বন্দর দিয়ে সকালে ৫০ মেট্রিক টন পেঁয়াজ প্রবেশের পরেই দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারতের পেঁয়াজ রফতানিকারকদের সংগঠন। বিকেলে ২ ট্রাক পদ্মার ইলিশ ভারতে রফতানি হলেও পেঁয়াজ বাংলাদেশে রফতানি করেনি ভারত। পেট্রাপোল রফতানিকারক সমিতির ব্যবসায়ী কার্তিক ঘোষ বলেন, পেঁয়াজ রফতানিকারক সমিতি সিদ্ধান্ত নিয়েছে $৭৫০ নিচে বাংলাদেশে পেঁয়াজ রফতানি করবে না। সেই কারণে অনেকগুলো পেঁয়াজ ভর্তি ট্রাক বর্ডারে দাঁড়িয়ে আছে। বেনাপোলের পেঁয়াজ আমদানিকারক রফিকুল ইসলাম রয়েল বলছেন, ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য শুরুর পর থেকে $২৫০ পেঁয়াজ আমদানি হয়ে আসছে। ভারতে বন্যার কারণে পেঁয়াজের দাম বেড়ে যায়। রফতানিকারকরা স্থানীয় বাজার দর হিসেবে $৭৫০ নিচে বাংলাদেশে পেঁয়াজ রফতানি করবে না। এজন্য পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। ভারতের বনগাঁ এলাকার পেঁয়াজ ব্যবসায়ী অনিল মজুমদার বলছেন, বাংলাদেশে পেঁয়াজ রফতানি করতে আমাদের আপত্তি নেই। বাজার দরে এলসি পেলে পুনরায় রফতানি শুরু হবে।